রেণু রেণা। সপ্তম ভাব বিচারের আলোচনায় আমি আগের পর্বগুলোয় বিবাহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। সম্পূর্ণ আলোচনা করেছি বলা যায় না, কারণ আরো অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো কাজে লাগে বিচার করার সময়, কারো হরস্কোপ বিচার করার সময়। আমি 4টে পর্বে করেছি আলোচনা, অনেকটাই কভার করেছি। তাছাড়াও কিছু কিছু বাকি থেকে গেছে, সেগুলো আমি চেষ্টা করব পরবর্তীকালে টুকরো টুকরো ভিডিওর আকারে আপনাদের সামনে নিয়ে আসা। আজকে আমি সপ্তম ভাব থেকে বিচার্য বিষয়ের মধ্যে বিবাহ ছাড়াও অন্য যেটা আছে ব্যবসা, প্রথম দিকে বলেছিলাম ব্যবসা সপ্তম ভাব থেকে বিচার করতে হয়। সেই ব্যবসা বিচার নিয়েই আমি আজকে আলোচনা করব। সপ্তম ভাব থেকে ব্যবসা কিভাবে বিচার করবেন বা কোন ব্যবসা আপনার পক্ষে ভালো হবে সেটা কিভাবে বুঝবেন, এই সম্বন্ধেই আজকের আলোচনা। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি। সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন, যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে। সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন, সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে, আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল, সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে। সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান, সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে, ঠিক আছে। এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো। তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন। আমি নোটসগুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো। চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না। আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন, যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন। এক্সট্রা যে নোটসগুলো আছে, ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না, আরো অনেক কিছু থাকে, তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয়। সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে। আমার মূল আলোচনায় ফিরে আসছি। ব্যবসা বলতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা বৃদ্ধি করা বোঝায়। আর পেশা বলতে বোঝায় এখানে মুনাফার ব্যাপার থাকবে না, যেমন উকিল, ডাক্তার, জ্যোতিষী বা যে কোনো বুদ্ধিজীবী। তবে এই বুদ্ধিজীবীদের আয় সংক্রান্ত বিষয়ে কখনো হ্রাস বৃদ্ধি হয় বলে ব্যবসার মতোই বা ব্যবসার মধ্যেই ধরে নিয়ে বিচার করা যেতে পারে। এছাড়া চাকরিজীবীদের ক্ষেত্রে পরাধীন বৃত্তি বা জীবিকা বলা হয়, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে স্বাধীন বৃত্তি বা জীবিকা বলা হয়। বহু প্রাচীনকালে বা পূর্বকালের দিনে বৃত্তি নির্ণয় বর্তমানের তুলনায় অনেক সহজ ছিল, কারণ তারা বংশ পরম্পরায় একই বৃত্তিতে নিযুক্ত ছিলেন। যেমন কৃষকের ছেলে কৃষক অথবা পণ্ডিতের ছেলে পণ্ডিত, অর্থাৎ স্বাস্থ্য চর্চা করে বা পৌরোহিত্যের মাধ্যমে জীবিকা নির্ণয় করতেন। কিন্তু বর্তমানে কৃষকের ছেলেও উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করে, ইঞ্জিনিয়ারিং বা অন্য বিষয় সম্বন্ধে জ্ঞান আহরণ করে
কৃষিকার্য থেকে বিরত হয়ে এবারে কৃষিকার্য ছেড়ে দিয়ে অন্য কার্যে নিযুক্ত হচ্ছে, এবং পণ্ডিতের বংশধরগণ স্বাস্থ্য চর্চা ছেড়ে দিয়ে বা পৌরোহিত্য ছেড়ে দিয়ে অন্য কর্মে নিযুক্ত হচ্ছে। আর একটা কঠিন বিষয় হলো বর্তমান যুগে বৃত্তি বিচার করা, কারণ এত বেশি লাইন এসে গেছে যেগুলো আগে ছিল না। ইভেন আমরা যখন পড়াশোনা করেছি তখন যতগুলো লাইন ছিল, এখন তার এক একটা লাইনেরই নানা রকম ডিভিশন বের করে, সাব ডিভিশন বের করে এত লাইন করেছে যে জানাই নেই পার্টিকুলারলি ওই লাইনেই হবে এটা বলা খুব মুশকিল। যেমন ধরুন ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট জানতাম, হোটেল ম্যানেজমেন্ট জানতাম, আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছিলাম কিন্তু চাকরি করতে পারিনি। যাই হোক, তো এখন তো দেখছি হসপিটাল ম্যানেজমেন্ট, তারপরে আরো কি সব ম্যানেজমেন্ট, সব আমার কাছে ক্লায়েন্ট ছোট ছোট ছেলেমেয়েরা আসে, সব বলে। আমি বলি, আমি আবার জিজ্ঞেস করি সেটা আবার কি ধরনের, তারা বুঝিয়ে দেয় আমার এতে এই ম্যানেজমেন্ট। তো যাই হোক, শুধু ম্যানেজমেন্ট না, বিভিন্ন ক্ষেত্রেই নানা ধরনের জীবিকার সৃষ্টি হয়েছে। যারা এইসব জীবিকার লাইনের সঙ্গে সংযুক্ত নয় তাদের পক্ষে জানাও মুশকিল। সেসব বিষয় নিয়ে আলোচনা পরে করা যাবে, সেটাও তো আমি এখন বৃত্তি স্থির করার বিচারে বসিনি। তবু আমি বলবো বৃত্তি নির্ণয় করা বর্তমান যুগে বহু কঠিন ব্যাপার। তবে যদি কেউ বলে যে আমার ব্যবসা হবে না চাকরি হবে, কোনটা ভালো হবে এবং কি ধরনের চাকরি হবে, বা ব্যবসা হলে কি ধরনের ব্যবসা হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন, তবে অসাধ্য নয়। সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। যা কিছু তথ্য আমার কাছে আছে, আমি আমার মাস্টারমশাইদের কাছ থেকে শিখেছি বা বিভিন্ন বই থেকে পড়ে শিখেছি, তারই একটা সংকলন করে নোটসের আকারে আমি রেখেছি। সেখান থেকে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরছি। দশম ভাব থেকে কর্ম, মানব যে কাজ করে অর্থ উপার্জন করে সেটাই তার কর্ম বা বৃত্তি বা জীবিকা বলে চিহ্নিত করা যেতে পারে। ভাব বিচারের পদ্ধতি থেকে দ্বিতীয় ভাব থেকে ক্রয় বিক্রয় এবং সপ্তমে ব্যবসা, অর্থাৎ লগ্নের দ্বিতীয় এবং সপ্তম ভাব ব্যবসা বিচারের ক্ষেত্রে মুখ্যত নির্দেশ থাকলেও ব্যবসাও একটা কাজ বা কর্ম, তাই জন্যে দশম ভাবকেও ধরতে হবে। আবার একাদশ ভাব থেকে আয়, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা ব্যবসার মাধ্যমেই হোক না কেন, যেহেতু একাদশ ভাব থেকে আয় ভাব, তাই একাদশ ভাবকেও বিচার করতে হবে ব্যবসা বিচারের জন্য। তাহলে দেখা যাচ্ছে যে ব্যবসা বিচার করতে গেলে সাধারণত দ্বিতীয়, সপ্তম, দশম এবং একাদশ ভাব থেকে বিচার করতে হবে। ব্যবসার মুখ্য কারক গ্রহ বুধ এবং অন্যতম ব্যবসার কারক গ্রহ চন্দ্র এবং বৃহস্পতি। সুতরাং বুধ, বৃহস্পতি আর চন্দ্রের অবস্থান, বলাবল এবং সম্পর্ক সহ দ্বিতীয়, সপ্তম, দশম ও একাদশ ভাবপতির অবস্থান, বলাবল, সম্পর্ক এবং ওই সব ভাবে অবস্থিত গ্রহগণের বলাবল, সম্পর্ক আর ওই ভাব চারটের বলাবল, এই সমস্ত বিচার করে ভাগ্যভাব মানে নবম ভাব এবং নবমপতির অবস্থান, বলাবল, সম্পর্ক ইত্যাদি সবকিছু বিবেচনা করে যে গ্রহের দশা অতিবাহিত হওয়ার সময় জাতক ব্যবসায় নিযুক্ত থাকবেন, সেই দশাপতি গ্রহের অবস্থান, বলাবল, সম্পর্ক এবং গোচর অনুযায়ী ব্যবসার উত্থান পতন সম্বন্ধে ফলাদেশ করতে হবে। এই এত কিছু জিনিস দেখা যাচ্ছে। নবম ভাবকে ধরতে হবে, কারণ নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। তো ভাগ্য তো সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমার শরীর কেমন থাকবে সেটা আমার ভাগ্যের ব্যাপার, ভাগ্য প্রযোজ্য। চাকরি হবে কিনা, বিদ্যা হবে কিনা, বিয়ে হবে কিনা, ব্যবসা হবে কিনা, সবই ভাগ্যের ব্যাপার আছে। তাই জন্য ভাগ্য ভাবকেও এর মধ্যে ধরতে হবে। আচ্ছা, এবার আমি কয়েকটা সাধারণ যোগ বলছি, যেসব যোগ থাকলে ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকগুলো যোগ আছে, আমার সংকলন যেগুলো করেছি অনেক যোগ আছে। যে কোনো একটা যোগ থাকলেই যে ব্যবসা হবে এটা কিন্তু ধরে নেওয়া যাবে না। আমি সমস্ত যোগ বলে যাচ্ছি, বিভিন্ন দিক থেকে বিচার করে, যেসব সম্বন্ধের কথা আগে বললাম বিভিন্ন দিক থেকে বিচার করে সেই সব সম্বন্ধ আছে কিনা দেখে তবেই ব্যবসার কথা চিন্তা করতে হবে। আর একটা কথা দেখতে হবে যে সপ্তম পতির সঙ্গে দশম পতির কানেকশন আছে কিনা। সপ্তম পতির সঙ্গে দশম পতির কানেকশন, অথবা সপ্তম ভাবের সঙ্গে দশম পতির কানেকশন বা দশম ভাবের সঙ্গে সপ্তম পতির কানেকশন, এগুলো আছে কিনা দেখতে হবে তার ব্যবসা হবে কিনা বোঝার জন্য। এবার আমি কয়েকটা ব্যবসায় যোগের সূত্র বলছি, যেগুলো আমার বিভিন্ন মাস্টারমশাইরা লিখিয়েছেন বা বিভিন্ন বই থেকে পেয়েছি, সেগুলো বলছি। যে কোনো একটা সূত্র থাকলেই যে ব্যবসা হবে তা কিন্তু নয়, এটা আমি বারবার বলে দিচ্ছি। বিভিন্ন দিক বিচার করে স্থির করতে হবে। আচ্ছা, ব্যবসায়ের যোগ, যেমন 1 নম্বর লগ্নপতির সঙ্গে দ্বিতীয় পতির সম্পর্ক। ওই দ্বিতীয় পতি লগ্নে অবস্থান বা
দৃষ্টি পড়লে অথবা লগ্নপতি দ্বিতীয় অবস্থান বা দৃষ্টি প্রদান করলে সাধারণত জাতক ব্যবসায়ী হয়। সেইভাবেই লগ্নপতির সঙ্গে সপ্তমপতির সম্পর্ক। কিরকম সম্পর্ক? লগ্নপতির সপ্তমে অবস্থান বা দৃষ্টি থাকলে, সপ্তমপতির সপ্তমে অবস্থান বা দৃষ্টি থাকলে, বা সপ্তমপতি লগ্ন অবস্থান বা দৃষ্টি প্রদান করলে। 3 নম্বর হচ্ছে সপ্তমপতির সঙ্গে তৃতীয়পতির সম্পর্ক। এক্ষেত্রেও তাই, সপ্তমপতি দ্বিতীয় অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা দ্বিতীয়পতি সপ্তমে অবস্থান বা দ্বিতীয় অবস্থান করলে, অথবা সপ্তমপতির সঙ্গে দ্বিতীয়পতির সম্পর্ক হবে। ভালো জায়গায় হতে হবে, দুস্থানে সম্পর্ক হলে হবে না। আচ্ছা, 4 নম্বর বলছে দশমপতির সঙ্গে দ্বিতীয় বা সপ্তমপতির সম্পর্ক, যেটা আমি প্রথমে বলছিলাম। দশমপতি দ্বিতীয় অথবা সপ্তমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, বা দ্বিতীয়পতি অথবা সপ্তমপতি দশমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, মানে দশমপতির সঙ্গে দ্বিতীয় আর সপ্তমপতির যে কোনো রকম সম্পর্ক হলে, দ্বিতীয়পতির সঙ্গে অথবা সপ্তমপতির সঙ্গে ব্যবসার সম্ভাবনা থাকে। 5 নম্বর হচ্ছে লগ্নপতি বা দ্বিতীয়পতি বা সপ্তমপতির সঙ্গে একাদশপতির সম্পর্ক হলে, যেমন দ্বিতীয়পতি একাদশে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা একাদশপতি দ্বিতীয় অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, বা সপ্তমপতি একাদশে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা একাদশপতি সপ্তমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকে। আবার লগ্নপতি একাদশে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা একাদশপতি লগ্নে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে সাধারণত জাতক বা জাতিকা ব্যবসায়ী হয়ে থাকে। এছাড়া অষ্টমপতির সঙ্গে দ্বিতীয়, সপ্তম, দশম, একাদশ বা লগ্নপতির সম্পর্ক হলে সাধারণত জাতক বা জাতিকা ব্যবসায়ী হয়। অষ্টমপতি দশমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা দশমপতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলেও এই ব্যবসার যোগ হয়। মানে অষ্টমপতির সঙ্গে দশমপতি বা একাদশপতি কতরূপ সম্পর্ক হতে পারে তাই বলছি। অষ্টমপতি দ্বিতীয় অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা দ্বিতীয়পতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অষ্টমপতি একাদশে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা একাদশপতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে ব্যবসার সম্ভাবনা থাকে। আর অষ্টমপতির সঙ্গে সপ্তমপতির সম্পর্ক হলেও ব্যবসার সম্পর্ক থাকে। অষ্টমপতি সপ্তমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, অথবা সপ্তমপতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, লগ্নপতির সঙ্গে অষ্টমপতির সম্পর্ক হলে, লগ্নপতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি দিলে, অথবা অষ্টমপতি লগ্নে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, আবার অষ্টমপতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতক সাধারণত ব্যবসায়ী হয়। তারপর বলা হয়েছে লগ্নপতি যে ভাবে অবস্থান বা দৃষ্টি প্রদান করবে, অথবা যে ভাবপতির সঙ্গে সম্পর্ক করবে, সেই ভাব অনুযায়ী শুভ ফলের উৎকর্ষতা বৃদ্ধি করে বলে এক্ষেত্রে লগ্নপতিকে ধরা হয়েছে। এছাড়া সপ্তম ভাবকে লগ্ন কল্পনা করলে অষ্টম ভাব হবে ওই সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। সপ্তম স্থান পত্নী স্থান, অর্থাৎ পত্নী ভাব। সুতরাং পত্নীর ধনপতির ধনভাবে অবস্থান বা দৃষ্টির মাধ্যমে পত্নীর ধনভাবে শুভ হয় বলে জাতকের বিবাহের পর পত্নী ভাগ্যে ব্যবসা হয়। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। এর আগে অষ্টমপতির সঙ্গে যে এতগুলো সম্পর্ক বললাম, এই হলে এই হয়, এই হলে এই হয়, অষ্টমপতিটা করতে গেল। প্রথমে যখন বললাম দ্বিতীয়পতি, একাদশপতি, সপ্তমপতি, দশমপতি, তখন তো অষ্টমপতি বলিনি, নবমপতির কথা বলেছিলাম। তাই এখানে বলে দেওয়া হচ্ছে যে অষ্টমপতিকে কেন ধরা হলো, যে সপ্তমের দ্বিতীয় হচ্ছে অষ্টম, সেখানে স্ত্রী ধনস্থান। তাহলে বিয়ের পর তো অনেকের ব্যবসা হয়, স্ত্রী ভাগ্যে ধন যেটাকে বলে, অথবা ব্যবসার সম্প্রসারণ ঘটে। মানে ব্যবসা হয়তো আগে ছিল, বিয়ের পর ব্যবসার সম্প্রসারণ ঘটে। যদি কোনো জাতক সরকারি চাকরিজীবী হয়, তবে বিয়ের পর পত্নীর নামে মানে স্ত্রীর নামে সাইড বিজনেস করে থাকে। আমরা বাস্তবে দেখতে পাই যে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর কেউ বসে থাকেন, অর্থাৎ কোনো উপার্জন করেন না। আবার কেউ হয়তো বেসরকারি সংস্থায় চাকরি করেন, এবং আবার দেখা যায় কেউ কেউ ব্যবসায় নিযুক্ত হয়। এতক্ষণ যে সূত্রগুলো বললাম, এইসব সূত্রের মধ্যে যে কোনো প্রকার যোগ থাকলে জাতক ব্যবসায়ী হবে। তবে যে কোনো প্রকার যদি একটা যোগ দেখবেন না, যেমন লগ্নপতির সঙ্গে সপ্তমপতির সম্পর্ক বিভিন্ন ভাবে সম্পর্ক হয়েছে কিনা, তার সঙ্গে দশমের সম্পর্ক আছে কিনা, সেটা দেখতে হবে। এবার আমি গ্রহের সম্পর্ক অনুযায়ী এবং গ্রহের অবস্থান বা দৃষ্টির মাধ্যমে গ্রহের কারকতা ধরে ব্যবসায়ের ধরন সম্বন্ধে কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। অবশ্য জাতকের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা, কিছু কিছু ক্ষেত্রে জাতি, বয়স এবং বাসস্থান
অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে ব্যবসায়ের ধরন সম্বন্ধে চিন্তা করতে হয়। গ্রহের সম্পর্ক অনুযায়ী ব্যবসার ধরন কিরকম ভাবে হয়। দেখুন, 1 নম্বরে বলা হচ্ছে জাতচক্রে যেভাবেই হোক না কেন রাহুর সঙ্গে মঙ্গলের যদি সম্পর্ক হয় তাহলে ডেকোরেটার্স, বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়াল, গুড সাপ্লাই, কারখানার মালিক, যে কারখানায় রেলওয়ের মাল তৈরি হয়, ইলেকট্রনিক্স গুডস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যে কোনো জিনিসের ম্যানুফ্যাকচারিং, যে কোনো নেশার জিনিস যেমন স্প্রিট জাতীয় দেশি মদ হতে পারে, বা সিগারেট, বিড়ি, জর্দা বিভিন্ন রকম হতে পারে। এবং যদি অশুভ প্রভাব থাকে সেখানে কিন্তু নিষিদ্ধ যেসব নেশার দ্রব্য আছে সেই সব নেশার দ্রব্যেরও ব্যবসা হতে পারে। এছাড়া রাহু, মঙ্গল ও চন্দ্র সম্পর্ক হলে, মানে রাহু মঙ্গলের সঙ্গে যদি চন্দ্রের সম্পর্ক হয় তাহলে লন্ড্রি হতে পারে, বা মৎস্যজীবী হতে পারে, বা ভেরি লিজ নিয়ে কাজ করছে এটা হতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে চন্দ্রমঙ্গল সম্পর্ক হলে বস্ত্র ব্যবসায়ী। 3 নম্বরে বলা হচ্ছে মঙ্গল ও শুক্র সম্পর্ক হলে স্পেয়ার পার্টস, বিশেষভাবে সাইকেল অথবা গাড়ির যন্ত্রাংশ। শনি, মঙ্গল, রাহু ও শুক্রের সম্পর্ক হলে বিউটি পার্লার। বুধ শনি সম্পর্কে গ্রসারি গুডস, মানে মুদিখানার দ্রব্য। বৃহস্পতি শুক্র সম্পর্ক হলে ধর্মীয় অনুষ্ঠান। শুক্র শনি সম্পর্ক হলে হার্ডওয়্যার। শনি রাহু সম্পর্ক হলে কয়লা থেকে উৎপন্ন দ্রব্য। এছাড়া লগ্নের অধিপতি বা দ্বিতীয়, সপ্তম, দশম, একাদশপতির সঙ্গে সম্পর্ক, অথবা লগ্নে দ্বিতীয়, সপ্তমে, দশমে বা একাদশে অবস্থান বা দৃষ্টি প্রদানকারক গ্রহের কারকতা অনুযায়ী ব্যবসা হতে পারে। কোন গ্রহ কি কি ব্যবসা ইন্ডিকেট করে, মানে ওই সব স্থানে যে সব গ্রহের প্রভাব থাকবে অবস্থান বা দৃষ্টি দ্বারা, সেই সব গ্রহের প্রভাবে কি ধরনের ব্যবসা হতে পারে। এটা একটা সম্পর্কের জন্য বললাম, এই গ্রহের সম্পর্কে এই ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকে। এখন বলছি এক একটা গ্রহ কোন ব্যবসাকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। প্রথমেই বলি রাহু। রাহু ইন্ডিকেট করে ট্রান্সপোর্ট এজেন্সি বা দালালি, বৈদেশিক সংস্থার সঙ্গে যুক্ত আমদানি রপ্তানি, মানে এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো জিনিসের সাপ্লাই, ঘুরে ঘুরে কোনো কিছু বিক্রয় করা, রাবার, কুরিয়ার সার্ভিস, ফোমের আসবাবপত্র বা ফোম, যে কোনো কালো দ্রব্যের ব্যবসা, গুড়া চায়ের ব্যবসা, ঘুরে ঘুরে বিক্রেতা, মানে সেলস রিপ্রেজেন্টেটিভ হতে পারে। আলকাতরা, চামড়া বা চামড়াজাত আসবাবপত্র যেমন জুতা, চামড়ার ব্যাগ, সুটকেস, বিকলাঙ্গদের আসবাবপত্র, যন্ত্রাংশ, কাঁসা পিতল ইত্যাদি। আচ্ছা, রবি অগ্নিজীবী যেমন গোলা বারুদ বা আগ্নেয়াস্ত্র যথা বন্দুক, পিস্তল ইত্যাদি। সরকারি কন্ট্রাক্টর, ঔষধ, কাঠ, পাথর, চলচ্চিত্রের প্রযোজক, চতুষ্পদ জন্তু ইত্যাদি। চন্দ্র নির্দেশ করে কেমিক্যাল, জলজ দ্রব্য, দুধ, গাইড, ঘটক, আটা, ময়দা, শাঁখা, শঙ্খ, যে কোনো শ্বেত দ্রব্য মানে সাদা দ্রব্য। হোমিওপ্যাথিক ডাক্তার বা হোমিওপ্যাথিক ওষুধ বিক্রেতা ইত্যাদি। মঙ্গল নির্দেশ করে ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেমন পাখা, লাইট, ব্যাটারি ইত্যাদি। এছাড়া কৃষিকার্য অর্থাৎ চাষ করে ফসল উৎপাদনের ব্যবসা, আগ্নেয় সম্বন্ধীয় দ্রব্য অর্থাৎ গোলা বারুদের মশলা, স্পিরিট ইত্যাদি। ওই মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক হলে লোহার ব্যবসা, অর্থাৎ লৌহজাত অস্ত্র যথা কোদাল, কাস্তে, দা, ছুরি, কাঁচি ইত্যাদি তৈরি করা, ধার দেয়া ইত্যাদি। বুধ হচ্ছে উকিল, অডিটর, গ্রন্থপ্রণেতা, বই, খাতা, কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি। বুধ যদি আবার অষ্টমের সম্বন্ধী হয় তাহলে জ্যোতিষী হওয়াও কিন্তু নির্দেশ করে, তবে জ্যোতিষী হওয়ার অন্যান্য যোগও থাকতে হবে। আবার বুধ নির্দেশ করে ছোটদের যাবতীয় খেলনা, স্পোর্টসের আসবাবপত্র যথা ক্যারাম বোর্ড, তাস, লুডো, ফুটবল, ক্রিকেট, দাবা ইত্যাদি যাবতীয় জিনিস। এছাড়া প্রেস, বই বাঁধাই, শেয়ার কেনাবেচা, মোহরি ইত্যাদি। এছাড়া মঙ্গল যদি বুধের সঙ্গে সম্পর্ক করে তাহলে সে খুব ভালো কম্পিউটার অপারেটর হতে পারে।
এবার বলছি বৃহস্পতি। বৃহস্পতির ব্যবসা বলতে এখানে কিছুটা পেশা এসে যায়, যেমন স্কুল কলেজের ছাত্র নিয়ে কোচিং সেন্টার, লাইব্রেরি, গুঁড়ো দুধ, বেবি ফুড, যে কোনো খাদ্য সামগ্রী যেমন হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ইত্যাদি। এছাড়া স্টেশনারি, পাট ও পাটজাত দ্রব্য যথা চটের থলি, ব্যাগ, বস্তা ইত্যাদি, এবং চটের অনেক রকম শৌখিন জিনিসও বর্তমানে পাওয়া যায়। মনোহারী দ্রব্য অর্থাৎ দশকর্মা ভাণ্ডার, ফল ফুল ইত্যাদি। শুক্র নির্দেশ করে নাচ গানের কোচিং সেন্টার, মানে নাচ গান শেখানো। এটা সে নিজে শিক্ষক বা শিক্ষিকা হয়েও হতে পারে, আবার অনেকে একটা কোচিং সেন্টার করে সেখানে বিভিন্ন রকম টিচারকে এনে শেখায়, সেইটা কিন্তু একটা ব্যবসা, সেটাও হতে পারে। এইটা কিন্তু ব্যবসার যখন বিচার করা হচ্ছে, তার নিজের প্রতিভার বিচার হচ্ছে না এখানে। এখানে এরকম কোন একটা নৃত্য গীতের কোচিং সেন্টারের হতে পারে। এর আগে যেটা বললাম বৃহস্পতির কারকতায় স্কুল কলেজের ছাত্র নিয়ে কোচিং সেন্টার, সেটাও সে নিজে শিক্ষক হবে তার কোনো মানে নেই, হতেও পারে। হয়তো সে, ধরুন আমার কথা ধরুন, আমি তো অ্যাস্ট্রোলজার, কিন্তু আমি একজন কমার্স গ্র্যাজুয়েট। এবার আমি অ্যাস্ট্রোলজার না হয়ে আমি ধরুন যদি কোচিং সেন্টার খুলতে চাইতাম, তা আমি তো কমার্স গ্র্যাজুয়েট, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমি কি পড়াতাম? আমি আর্টসের সাবজেক্ট পড়াতাম, সায়েন্সের জন্য আমার রাখতে হতো। তাহলে আমি যদি কোচিং নিয়ে আমার পড়তে হতো, তাও সায়েন্সের মানে টিচার রাখতে হতো ভালো, এবং আর্টসের স্পেশালিজম আছে এরকম রাখতে হতো। কম্পিটিশনে আসতে গেলে তো আমাকে ভালো টিচার রাখতে হবে। ইংলিশের জন্য ইংলিশে MA, ম্যাথের জন্য ম্যাথে অনার্স, এই ধরনের সমস্ত কিছুটা রাখতে হতো। তো সেই ক্ষেত্রে আমার হয়ে যেত ওটা, আমি টাচে থাকলেও আমার ওটা ব্যবসা, আমি একা সবাইকে পড়াচ্ছি না। এই ক্ষেত্রে ওই নাচ গানের, শুক্রের নাচ গানের ব্যাপারই হোক আর স্কুল কলেজের ছাত্রের কোচিং এর ব্যাপারই হোক, বৃহস্পতি নির্দেশ করছে এটা। সেটা নিজের জ্ঞান থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে, তবে সেই সম্বন্ধে তার ইন্টারেস্ট থাকতে হবে, তবে হবে, না হলে তার হবে না। আচ্ছা, শুক্র তাহলে নাচ গান ইত্যাদি শেখার কোচিং সেন্টার, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, ফার্মাসিস্ট, নার্সারি, ভেষজ জিনিসপত্র, ইমিটেশন জুয়েলারি, কসমেটিক্স, ফার্টিলাইজার, ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র, ফ্রিজ বা রেফ্রিজারেটর, পটারি, স্টেশনারি, অর্থলগ্নি ইত্যাদি নির্দেশ করে। আচ্ছা, শনি নির্দেশ করে লৌহজাত দ্রব্য, খনিজ দ্রব্য যেমন গ্রহরত্ন, কয়লা, কেরোসিন তেল, মোবিল ইত্যাদি। কৃষিজাত উৎপন্ন শস্য দ্রব্য যেমন ধান, চাল, সর্ষে, আলু, লঙ্কা, শাক ইত্যাদি, যেটা মাটিতে ফলে, সেই সব নির্দেশ করে। মানে বাজার, কাঁচা আনাজের ব্যবসা যদি কারো করে, তার উপর শনির প্রভাব থাকবে ব্যবসা স্থানে। খনির মালিক, যে কোনো খনি, অভ্র, টিন, গ্যাস, ঠিকাদারি ব্যবসা ইত্যাদি নির্দেশ করে। আর কেতু নির্দেশ করে স্টিল, ফটোগ্রাফি, কেমিক্যাল, পশুখাদ্য, কালোবাজারি ইত্যাদি। তবে এ সম্বন্ধে আরো গবেষণার প্রয়োজন। আমি মোটামুটি যতগুলো পেয়েছি বিভিন্ন জায়গা থেকে ঘেটে সেইগুলো আপনাদের সামনে ধরলাম। এছাড়াও আরো আছে, আমি যেগুলো বললাম সেগুলোই হয়, অন্য কিছু হয় না তা না, এর সঙ্গে আরো অ্যাড করা যায়। বিশেষ করে বর্তমান যুগে নানা ধরনের মানে ব্যবসা, আমি যেমন বললাম পেশা নানা ধরনের এসেছে, পড়ার সময় যে ম্যানেজমেন্টের উদাহরণটা দিলাম, তেমনি তো ব্যবসাও তো নানা ধরনের এসেছে। একটা জিনিস যেটা এক জায়গায় তৈরি হতো, সেটা 5 জন তৈরি করছে, এ একটুখানি করছে, ও একটুখানি করছে, সে একটুখানি করছে, এরকম তো অনেক ব্যবসা আছে। তো সেই হিসেবে সেগুলো আরো গবেষণার প্রয়োজন। এবার আমি আসছি জ্যোতিষের পেশা, কি যোগ থাকলে জ্যোতিষ হওয়া যায়। তার মধ্যে তন্ত্রের তন্ত্রবিদ্যার পেশাও বলতে পারা যায়। অষ্টম ভাব থেকে যোগ, জ্যোতিষ, তন্ত্র অর্থাৎ গুপ্ত শাস্ত্র বিচার করা হয়। আর চতুর্থ ও পঞ্চম ভাব থেকে বিদ্যা বিষয়ের বিচার হয়। সুতরাং অষ্টমপতির সঙ্গে চতুর্থ বা পঞ্চমপতির সম্পর্ক, অষ্টমপতি চতুর্থ বা পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, চতুর্থ বা পঞ্চমপতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, নবমে শনি অথবা বুধ অবস্থান বা দৃষ্টি প্রদান করলে, আর জাতচক্রে শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হলে, নবমপতির দশা অথবা নবমপতির সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশা অথবা নবমে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহের দশায় এই ব্যবসা হতে পারে। আর কোনো জাতক বা জাতিকার বৃশ্চিক লগ্ন অথবা রাশি হলে, যেহেতু কালপুরুষ লগ্নের অষ্টম ভাব বৃশ্চিক রাশি, সেই জন্যই বলছি যে অষ্টম স্থান বৃশ্চিক রাশি, অষ্টম থেকে গুহ্যবিদ্যা বললাম, তো বৃশ্চিক লগ্ন বা রাশি হলে একটা সম্ভাবনা থাকে।
কালপুরুষ লগ্নের অষ্টমপতি মঙ্গল কোনো জাতক বা জাতিকার লগ্নের চতুর্থ বা পঞ্চমপতির সঙ্গে সম্পর্ক করলে, অথবা চতুর্থ বা পঞ্চমে মঙ্গলের অবস্থান বা দৃষ্টি থাকলে, অথবা ওই জাতক বা জাতিকার চতুর্থ বা পঞ্চমপতি বৃষ্টিকে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে সাধারণত জ্যোতিষী হয়। অষ্টম ভাব বিচারের সময় এই বিষয়ে আরেকটু আলোচনা করব আমি, এই জ্যোতিষী হওয়ার বিচার নিয়ে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে তৃতীয় পতির দশায়, তৃতীয় পতির সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশায়, তৃতীয় অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহের দশায়, অথবা কালপুরুষ লগ্নের তৃতীয় পতি বুধের দশায় অথবা রাহুর দশায় জাতকের এজেন্সি লাইনের বিজনেস হওয়ার সম্ভাবনা থাকে। অষ্টমে, পরের পয়েন্ট, অষ্টমে অবস্থানগত গ্রহের দশায়, তার মধ্যে বিশেষভাবে শুভ গ্রহের দশায় অথবা অষ্টমপতির দশায় জাতকের সুদের ব্যবসা হয় বা লটারি বা শেয়ার বাজারে ব্যবসা হয়। আর অষ্টমে অবস্থানগত পাপ গ্রহের দশায় জাতকের নিম্ন জাতীয় জুয়ার ব্যবসা হয়, যেমন তাসের ফ্ল্যাশ, সাট্টা ইত্যাদি। অষ্টমপতির সঙ্গে চতুর্থপতির সম্পর্ক অথবা অষ্টমপতি চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতকের ভূসম্পত্তি, বাড়ি বা যানবাহন ইত্যাদি বিষয়ের দালালির ব্যবসা। এবার একটা বিশেষ মনে রাখার বিষয়, জাতকের এই এতগুলো যে নিয়ম বললাম তার মধ্যে যে কোনো ভাবাধিপতির দশায় ব্যবসা হতে পারে। এছাড়া চন্দ্র এমনই একটা গ্রহ যে জাতক যদি সরকারি চাকরিজীবীও হয় তাহলে ওই চন্দ্রের দশায় জাতকের সাইড বিজনেস হয়। স্থানকাল পাত্র অবশ্যই বিচার্য। যে গ্রহের দশা চলবে সেই গ্রহটি যদি জাতচক্রে অবস্থান, বলাবল ও সম্পর্ক শুভ হয় অথবা রাজযোগকারক গ্রহের দশা অতিবাহিত হয়, তবে সেই গ্রহের দশায় জাতকের ব্যবসায় সম্প্রসারণ লাভ সহ আর্থিক সমৃদ্ধি লাভ ঘটে। আর যদি ওই গ্রহগণ এবং রাজযোগকারী যদি বলহীন হয় তবে সেই গ্রহের দশায় জাতকের ব্যবসার অশুভপ্রদ, মানে আর্থিক ক্ষয়ক্ষতির জন্য ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। যদি জাতচক্রে গ্রহটি বলবান হয় তবে সেই দশায় এবং গোচরে যখন শনি বা রাহু রাশি অথবা লগ্ন থেকে নবমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে, অথবা রাশি বা লগ্ন থেকে তৃতীয় বা একাদশে অবস্থান করে, দৃষ্টি নয় কিন্তু, এবং ওই সঙ্গে বৃহস্পতি যদি গোচরে রাশি অথবা লগ্ন থেকে দ্বিতীয় অবস্থান করে, দৃষ্টি নয়, সেই সময়ে জাতকের ব্যবসা হবে। অথবা আগে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে এই সময় জাতকের বর্তমান ব্যবসা বজায় রেখেও আরও একটা নতুন ব্যবসা হবে বা ওই ব্যবসায়েরই নতুন একটা শাখা লাইন খুলবে, আর ব্যবসায় সম্প্রসারণ লাভ সহ আর্থিক সমৃদ্ধি লাভ ঘটবে। আর গোচরে যখন বৃহস্পতি রাশি অথবা লগ্ন থেকে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করবে, দৃষ্টি নয় কিন্তু, এগুলো অবস্থানের কথা বলছি, তখন জাতকের ব্যবসা সম্বন্ধে আশাপ্রদভাবে শুভ যাবে না, অর্থাৎ গতানুগতিক চলবে। তবে দশাপতি গ্রহের বলাধিক্য যদি থাকে তাহলে জাতকের ব্যবসা এবং আর্থিক সংক্রান্ত বিষয়ে ভারসাম্য বজায় থাকবে। আর বৃহস্পতি অন্য জায়গায় থাকলে, অর্থাৎ লগ্নে বা রাশিতে অথবা লগ্ন রাশি উভয় দিক থেকে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম বা একাদশ অবস্থান করলে ওই সময়ের মধ্যে জাতকের ব্যবসায় সমৃদ্ধি লাভ সহ প্রচুর সম্প্রসারণ ঘটবে, মানে অনেক বড় হবে ব্যবসা। রাশি বা লগ্নের সপ্তমে গোচরে যখন শনি বা রাহুর অবস্থান বা দৃষ্টি প্রদান করবে, আর ওই সময়ে বৃহস্পতি রাশি বা লগ্ন থেকে যদি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে তাহলে তখন জাতকের ব্যবসা মন্দা যাবে। এছাড়া রাশি বা লগ্নের দ্বিতীয় যখন গোচরে শনি অবস্থান বা দৃষ্টি প্রদান করবে তখন জাতকের পাওনা টাকা ঠিকমতো আদায় হবে না। যদি জন্মকালীন রাশি ও লগ্নের দ্বিতীয় রাহু অবস্থান বা দৃষ্টি প্রদান করে এবং গোচরে যখন ওইরূপ রাশি ও লগ্নের দ্বিতীয় রাহু অবস্থান বা দৃষ্টি প্রদান করবে এবং ওই সঙ্গে যদি রাহু দশা চলে তখন, তাহলে জাতকের কোনো প্রতারক দ্বারা অর্থ ক্ষয়ক্ষতি বা সোনাদানা, দামি রত্ন, ধাতু ইত্যাদি বিক্রয়, বন্ধক বা যে কোনো প্রকারে খোয়া যাবে, অথবা কোনো ডকুমেন্ট জনিত গোলযোগ ঘটবে। আর জাতচক্রে যদি ওই রাহু দুর্বল হয় অথবা কোনো দুর্বল গ্রহের দশা চলে তাহলে সেই দশায় জাতকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। মানে আগের সব কন্ডিশনগুলো থাকার পরেও যদি
রাহু দুর্বল হয় বা যার দশা চলছে সে যদি দুর্বল হয় তাহলে জাতকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর বলবান রাহুর দশা চললে জাতক এই যে সোনা দানা গৌরত্ন দামি দামি রত্ন ইত্যাদি বিক্রয় বা বন্ধকের কথা বললাম, সেই বন্ধক রেখে বা কোনো দলিলপত্র বন্ধক রেখে ব্যবসায় আবার পুনরুজ্জীবিত করতে পারবে। আর কেতুর সম্বন্ধে বক্তব্য এটাই যে প্রবাদ আছে যে কেতু অপরের অর্থে বাঁধে সেতু। সেই হেতু বলবান কেতুর দশায় বা কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বলবান গ্রহের দশায়, তার মধ্যে যদি বিশেষভাবে কেতু কেন্দ্রে অবস্থান করে কোণপতি গ্রহের সঙ্গে সম্বন্ধ করে বা কোণে অবস্থান করে কেন্দ্রপতি গ্রহের সঙ্গে সম্বন্ধ করে, তবে সেই দশায় জাতকের অপরের অর্থে ব্যবসা হয়, অথবা অপরের অর্থ আর নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে অংশীদারি ব্যবসায় উন্নতি লাভ হয় ইত্যাদি। কেন্দ্রে থেকে কোণপতির সঙ্গে সম্বন্ধ মানে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এই কেন্দ্রগুলো, আর পঞ্চম, নবম কোণ। লগ্নকেও কোণ বলা হয়, কেন্দ্র মানে কেন্দ্র বলা হয়, আবার কোণও বলা হয়, কিন্তু এখানে লগ্নের কোণত্বর চেয়ে বলা হয় কেন্দ্রত্বই বেশি বলশালী। তাই কোণ মানে পঞ্চম আর নবমকেই ধরা উচিত। তো পঞ্চমে থেকে যদি সপ্তম পতির সঙ্গে সম্বন্ধ করে তাহলে হলো কোণে থেকে কেন্দ্রপতির সঙ্গে সম্পর্ক। আবার যদি দশমে থেকে পঞ্চম পতির সঙ্গে সম্পর্ক করে বা নবম পতির সঙ্গে সম্পর্ক করে কেতু, তাহলে কেন্দ্রে থেকে কোণপতির সঙ্গে সম্বন্ধ করছে। এটাই এখানে বোঝানো হয়েছে। আমার আলোচনা আজকে এই পর্যন্তই। আলোচনা কেমন লাগছে জানাবেন। আর এক্সট্রা নোটস যা আছে আমি অ্যাডভান্স লেভেলের মেম্বারদের জন্য দিয়ে দেবো। আর এই নোটস আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, কেননা আমার 24 লেসন অব্দি নোটস আমার সবার জন্য দেওয়া আছে, সমস্ত মেম্বারের জন্য। পোস্ট ট্যাবে গেলেই পাওয়া যাবে। 25 থেকে মানে 25 নম্বর লেসন থেকে আমি দিচ্ছি নোটস হোয়াটসঅ্যাপে। তার জন্য আমি বারবার রিকোয়েস্ট করেছি সবাইকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। যারা নতুন জয়েন করবেন তারা তো 24টা নোটস পেয়ে যাবেন, 25টা নোটস পাবেন 6 মাস পর। 6 মাস মেম্বারশিপ কন্টিনিউ করলে একটা ব্যাচ পাওয়া যাবে আলাদা। আমি সেটা দেখেই বুঝতে পারবো আপনার 6 মাস কমপ্লিট হয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমি সেই হোয়াটসঅ্যাপে আপনাকে নোট পাঠাবো। ভালো থাকবেন সবাই। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।